সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মঞ্জু ইসলাম। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রীড়াঙ্গনের বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি। চলুন পরিচিত হন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাকে। স্বাগত জানাচ্ছি একজন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত আপনাকেও। দর্শক, চলুন শুরুতে আমরা দেখে নেই গতকাল বাংলাভিশন এবং এনটিভির শিরোনামগুলো। জামিন নামঞ্জুর, মির্জা ফখরুল, আব্বাস সালাম কারাগারে। মুক্তি চেয়ে বেগম জিয়া বললেন, গোটা দেশই ভয়ঙ্কর বন্দিশালা, কাল সারা দেশে বিক্ষোভ। বিএনপিকে আর কখনো ক্ষমতা দেবে না জনগণ, রংপুরে বললেন সজীব ওয়াজেদ জয়। 3 পর্যায়ের উপজেলা নির্বাচনে এখনো পিছিয়ে আওয়ামী লীগ। কয়েকটি উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতা, পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর, গুলি, আহত 5। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বিচ্ছিন্ন ঘটনা। টাইগার বোলারদের তোপে উড়ে গেল আফগানিস্তান, স্বস্তির জয়ে টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে 9 উইকেটের দারুণ জয় দিয়ে টি-20 বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের। মির্জা ফখরুল, আব্বাস সহ বিএনপির 3 নেতা কারাগারে, খালেদা জিয়ার নিন্দা ও উদ্বেগ, কাল বিক্ষোভ। রাজপথে আন্দোলনের নামে সহিংসতার পরিণাম হবে ভয়াবহ, 19 দলীয় জোটকে হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। উপজেলা নির্বাচনে জাল ভোট ও অনিয়ম অশনি সংকেত, বললেন সুজন সম্পাদক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আমাদের পর্দায় দেখতে পাবেন। অধিকাংশ সংবাদপত্রের শিরোনাম এসছে নির্বাচন এবং খেলা। আমি শুরু করতে চাই বাংলাদেশ দলকে এই টি-20-র প্রথম খেলায় চমৎকার বিজয় দেখাবার জন্য। এই নিয়ে নিশ্চয়ই আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু বিরতির পরের অংশে আমি শুরু করতে চাই দেশের সবশেষ রাজনৈতিক অঙ্গন আবার খানিকটা উত্তপ্ত না হলেও এক ধরনের আলোচনার মধ্যে। দুটি কারণে, একটি হচ্ছে উপজেলা নির্বাচন, আরেকটি হচ্ছে গতকালই 3 জন বিএনপি নেতাকে আবারও কারাগারে প্রেরণের ঘটনার মধ্য দিয়ে। ডক্টর আসিফ নজরুল, যদি উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে চাই, যে নির্বাচনের 3য় দফা সম্পন্ন হলো, আমরা ক্রমান্বয়ে দেখছি যেন সহিংসতা কিছুটা হচ্ছে, বেড়েছে বলেই অনেকের অভিমত। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম, 5444টি নির্বাচন কেন্দ্রের মধ্যে 29টি নির্বাচন কেন্দ্রে ভোট স্থগিত ছিল, কিন্তু বাকি জায়গাগুলোতে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং প্রার্থী যারাই ছিলেন, যদিও এটি নির্দলীয় নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত বলে আমরা গণমাধ্যম বলি, সকলেই এক ধরনের ফলাফল মেনে নিয়েই নির্বাচনের পরবর্তী নির্বাচনের ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কেন আলোচনা, কেন সমালোচনা নিয়েছে, আমি আপনার সাথে একমত না। আমার মনে হয় আমি খুব ভালো হতো ক্রিকেট নিয়ে আলাপ করতে পারলে, কারণ এগুলি কথা আর এই তিক্ত কথা আর বলতে ভালো লাগে না। তবু বলি, দেখেন, আমি আপনার প্রোগ্রামে যখন এসেছিলাম 2 উইকস আগে, আমি বলেছিলাম, প্রথম আলোতে আমি লিখেছিলামও, যে প্রথম দফা উপজেলা নির্বাচনের পরে দ্বিতীয় দফাতে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, তারপর জাল ভোট, সেটা বেড়েছিল। আমি বলেছিলাম, রিটেন আছে, যে তৃতীয় দফাতে আরও বাড়বে, চতুর্থ দফাতে আরও বাড়বে। কেন বাড়ছে জিনিসটা, আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের মধ্যে খুব রংলি হলো একটা কনফিডেন্স চলে আসছে যে তারা যা ইচ্ছা করবে, তাদেরকে বাধা দেওয়ার মতো আসলে আর কেউ নাই, কোনো জবাবদিহিতার জায়গা নেই। আজকে আপনি যে বললেন যে কয়েকটা কেন্দ্র স্থগিত হয়েছে, এটা হচ্ছে ইসি 29টি কেন্দ্র, এক্স্যাক্টলি, এটা হচ্ছে নির্বাচন কমিশন এই ডাটাটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ইলেকশনটা ফেয়ার হয়েছে। তাহলে আপনি 1986, 1988 এই যে ইলেকশনগুলো ছিল, বা 1996, ওখানে কয়টা কেন্দ্র স্থগিত ছিল? কেন্দ্র স্থগিত তো করতে হবে। এখন ধরেন আমি ওখানে রিটার্নিং অফিসার, আমি পত্রিকায় পড়লাম যে একটা উপজেলায় ছাত্রলীগের সভাপতি একা 400 ভোট দিচ্ছে, পুলিশ ঘুমাচ্ছে, আর ওখানে প্রিজাইডিং অফিসার আছে, তাকে তালাবন্ধ করে রেখেছে। সে যদি স্থগিত না করে প্রাণের ভয়ে বা চাকরির ভয়ে বা অন্য কোনো ভয়ে, এটা তো ইন্ডিকেট করে না, স্থগিত করার নাম্বার দিয়ে আমি বুঝতে পারবো না ইলেকশন কতটা অনিয়ম হয়েছে। আমরা এখানে যারা ইলেকশন অবজার্ভ করে, ধরেন বদিউল আলম মজুমদার বা তোফায়েল আহমেদ, যারা খুব রেকগনাইজড স্থানীয় শাসন বিশেষজ্ঞ, যারা ইলেকশনগুলো অবজার্ভ করে, তাদের যে অভিমতটা, সেটা আমাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। এটা কনফার্ম যে তৃতীয় পর্যায়ে লাস্ট কালকে যে ইলেকশন হলো, সেখানে আগের 2 পর্বের চেয়ে বেশি অনিয়ম হয়েছে, বেশি সহিংসতা হয়েছে, 3 জন মারা গেছে। এবং এই সহিংসতা, অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোটের মধ্যে আমরা আওয়ামী লীগকে বেশি আসনে জিততে দেখেছি। আমি কেন বলি, আমার লেখাটার
থিমটা এটা ছিল যে কেন আওয়ামী লীগ এখন বেশি কারচুপি করবে। ধরেন জাতীয় নির্বাচনের আগে 5ই জানুয়ারি আগে আওয়ামী লীগের একটা দরকার ছিল জনগণের কাছে মেসেজ দেওয়া যে আমরা খুব ফেয়ারলি স্থানীয় নির্বাচন করছি, কাজে আমাদের অধীনেই জাতীয় নির্বাচন করলে কারো কোনো ভয় পাওয়ার কিছু নাই। ওই প্রয়োজনীয়তা ফুরিয়েছে। ওই প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা ক্ষমতায় থাকা অবস্থায় ফেয়ার ইলেকশন দেয় এই নজির বাংলাদেশে কখনো নাই, কোথাও নাই। বাংলাদেশে আপনার বাংলাদেশ জন্মের পর থেকে কোনো ইলেকশনে নাই যে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি কোনো একটা উদ্দেশ্য আর দরকার নাই, খুব বেনেভোলেন্টলি, খুব সৎ উদ্দেশ্য থেকে ক্ষমতায় থাকা অবস্থায় ফেয়ার ইলেকশন দিচ্ছে, এটা কখনো হয় নাই। তো আমার মনে হয়, আমার যেটা আশঙ্কা লাগে যে আজকে ইলেকশন কমিশন যেই রোলটা পালন করেছে, আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার উনি স্ট্রেট বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। হয়তো আমি জানি না উনি এই পুরা ছুটিতে গেছেন, ছুটিতে ওনার যাওয়ার কি দরকার আছে? উনি কি অসুস্থ? উনি কোনো অসুস্থ কিছু বলেন, উনি আজ সস্ত্রীক একটা বিনোদন সফরে গেছেন। আমার ধারণা এই অনিয়ম, এগুলি দায় উনি নিতে চান না, বা এগুলির সাথে উনি নিজেকে ইনভলভ করতে চান না, বা ওনার ওই সৎসাহস নাই। যাকে উনি বসিয়ে গেছেন, উনি যেসব কমেন্ট করেছেন যে লোক মারা যেতেই পারে, ভোট তো সুষ্ঠু হয়েছে, এতগুলা কেন্দ্রে মাত্র স্থগিত হয়েছে, মানে এগুলি হচ্ছে মেসেজ যে উই আর রেডি টু অ্যাকসেপ্ট 3 ডেথ, উই আর রেডি টু অ্যাকসেপ্ট দিস টাইপ অফ অ্যানামলিস। এই মেসেজের পর আপনি দেখবেন, আমি আবার আপনাকে বলি, গতবারও অন রেকর্ড বলেছেন, এবারও অন রেকর্ড বলি, চতুর্থ দফা ইলেকশনে আরো অনিয়ম হবে, আরো সহিংসতা হবে, এবং আওয়ামী লীগ আরো বেশি আসনে জিতবে। দুটো জিনিস এর মধ্যে থেকে আমরা দেখি যে নির্বাচন নিয়ে, যে একটা হচ্ছে যে নির্বাচন সংস্কৃতিতে সন্ত্রাস, এটি আমাদের এখানে ছিল একটা সময়, কিন্তু আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এগুলো থেকে বোধহয় আমরা বেরিয়ে এসেছি। কিন্তু গত কয়েকটি নির্বাচনে আবার এই সন্ত্রাসের, সহিংসতা, জাল ভোট, কারচুপি ইত্যাদির মাত্রাটা বেড়েছে, যেটা আমরা প্রত্যেকটা জায়গায় বলি যে এক দফা থেকে আরেক দফা থেকে পরের দফায় এইভাবে ধাপে ধাপে বাড়ছে। এটা একটা দিক। দ্বিতীয়ত আমাদের একটা ধারণা হয়ে গিয়েছিল যে বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার হয়েছে, বিশেষ করে এই 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার বা এর পরের যে হুদা কমিশনের নেতৃত্বে নির্বাচন হলো, তাতে ভোটার তালিকায় ছবিযুক্ত ভোটার তালিকা হওয়ার পর এবং আইডি কার্ড হওয়ার পরে অনেকেই আমরা বলতাম যে এখন আর বোধহয় কারচুপি সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে এখনো। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার কাছে এখন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন সম্পর্কে এখনকার যে নির্বাচন কমিশন, এটি নিয়ে নানা প্রশ্ন উঠছে এবং তাদের বক্তব্য, কর্মকাণ্ড, তারা বিগত যে 5ই জানুয়ারি নির্বাচন হলো সেখানেও তারা অনেক বলল যে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিশ্চিত করেছেন, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। এবারও দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের যে মন্তব্য, কিছু কিছু হাস্যকর মন্তব্যের কথা আসিফ বললেন, যে এই যে মারা যাওয়ার ব্যাপারটা নিয়ে, সুষ্ঠু হওয়া নিয়ে ইত্যাদি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সহিংসতা বাড়ছে, কিন্তু নির্বাচন কমিশনের সেই ক্ষমতা প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি না, দৃশ্যমান দেখতে পাচ্ছি না। এক, দ্বিতীয়ত সেনাবাহিনী মাঠে আছে, তো সেনাবাহিনীকে কি ম্যান্ডেট দিয়ে মাঠে নামানো হয়েছে সেটাও আমাদের কাছে স্পষ্ট না। মানে তারা কেন্দ্রগুলোর, আমরা একটা জায়গায় আগে দেখতাম যে কেন্দ্রের আশেপাশে সেনাবাহিনী থাকলে একদম ডিটারেন্ট হিসেবে কাজ করে, যে আশ্চর্যজনক হচ্ছে এটা, কিন্তু তাদের কি এক্স্যাক্টলি কি ম্যান্ডেটটা আছে আমি ঠিক জানি না, যে তারা কি ভোট কেন্দ্র পাহারা দেন বা শুধু টহল দেন, বা কারো ইনস্ট্রাকশন না পেলে কোনো অ্যাকশন নিতে পারেন, সেটাও করবে কিনা। আবার এই জায়গাটিতে আমার কাছে খুব মানে অস্পষ্ট পুরো বিষয়টা, যে আইন শৃঙ্খলা রক্ষায় এখানে বিডিআর এর কথা শুনি, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, তাহলে তারা থাকা অবস্থায় এই যে ধরনের একটা কেন্দ্রে যে ঘটনাগুলো আজকে আসছে বিভিন্ন গণমাধ্যমে, সেগুলো হলো কি করে, বা ওখানে ওই সেন্টারের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা কি দায়িত্বগুলো পালন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে এই জায়গাতে নির্বাচন কমিশনের যে অ্যাক্ট করার বিষয়টি প্রতিটা ইস্যুতে, এই জায়গায় মানে বড় ধরনের একটা দুর্বলতা আছে। এবং আমার হয় যে আমি একটা জিনিস বলে শেষ করছি, যে আমরা কিছু প্রতিষ্ঠানকে দেখতে চাই যে শক্তিশালী ভূমিকায়, কিন্তু আনফরচুনেটলি আমরা ধ্বংস হতে দেখে নিজেদেরকে আমরা খুবই হতাশা বোধ করছি। একটি পাল্টা যুক্তি, অথবা আমি তর্কের খাতিরই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের, যেটা আমি ডক্টর আসিফ নজরুলকেও বলছিলাম, যে 5444টি নির্বাচন কেন্দ্রের মধ্যে
29টিতে ধরেন যেই স্থগিত করা হয়েছে এবং ঘটনাই আমরা সংঘর্ষের ঘটনা লক্ষ্য করেছি, ব্যালট বাক্স ছিনতাই, হতাহতের ঘটনা, এবং এগুলো কিন্তু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রায় প্রত্যেকটি বিচ্ছিন্ন ঘটনা বা প্রত্যেকটি ঘটনার বর্ণেই গণমাধ্যমে এসছে। কিন্তু সেখানে যদি বাকি 5400 কেন্দ্রে যে নির্বাচন সম্পন্ন হলো, আপনার কাছে কি মনে হয় ডক্টর আসিফ নজরুলের মতো করে যে ওগুলাতেও এই ধরনের ঘটনা হয়েছে, হয়তো গণমাধ্যমে আসেনি, নাকি তার জন্য কিছুটা ক্রেডিট দেবার আমি সুযোগ এটা মনে আছে? করি না যে কিছুটা কোনো কেন্দ্রে হয়তো কোনো গোলযোগই হয়নি, কিন্তু তাতে কিছু যায় আসে না। 29টা কেন্দ্রে কেন হবে? আমার কথা তো সেটা, 29টা বা 30টা এই সংখ্যাটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে আমি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পেরেছি কিনা। আপনি একটা নির্বাচনী এলাকায় যদি একটা খুন হয়, সেটাও দুঃখজনক। যথেষ্ট আপনার এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আপনি দেখেন প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ, আমরা এই যে ধাপে ধাপে নির্বাচনটি কেন করলাম, এটার যুক্তি ছিল যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে রক্ষাকারী নিয়ন্ত্রণে রাখা বাহিনীকে কনসেন্ট্রেট করতে পারবো, এক এলাকা থেকে আরেক এলাকায় করতে পারবো। এবং এটার পিছনে আরেকটি বড় যুক্তি নির্বাচন কমিশন দিয়েছিল, সেখানে যে স্থানীয় সরকারে সাংঘাতিক সহিংসতা হয়, ফলে আমরা এই ধরনের ব্যবস্থায় আমরা নিজেরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জনগণের জন্য আমরা এটি করছি। কিন্তু দেখা গেল যে প্রথম ধাপের নির্বাচনে কেউ মারা গেল না, দ্বিতীয় ধাপের নির্বাচনে 2 জন মারা গেল, তৃতীয় ধাপে এসে 3 জন মারা গেল, এবং সহিংসতার মাত্রাটিও বাড়লো। এই জায়গাতে আমার কথা হচ্ছে যে সহিংসতা হতেই পারে, কিন্তু আমি নির্বাচন কমিশন কিভাবে দেখছি পুরো বিষয়টাকে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন কি বলছে যে 2-1টা মারা গেলে কিছু যায় আসে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটি আমার প্রশ্ন। সংঘর্ষের ঘটনা পৃথিবীর বহু দেশে ঘটছে, দায়িত্ব এড়ানোর দায়িত্বের জায়গাটি থেকে তারা ফিল করছে কিনা। আমার কথা হচ্ছে তারা তাদের উপরে যে সাংবিধানিক কর্তৃত্বটি দেওয়া হয়েছে প্রশাসনের উপরে খাটানোর জন্য, সেটি তারা ব্যবহার করছে কিনা, এই প্রশ্নটি এবং সরকার যে সহযোগিতা করছে বা করছে না, এই ব্যাপারে কোনো আমি বক্তব্য নেই। মঞ্জুর বলি যে এখানে 4টি প্রতিষ্ঠান আছে এই পুরো নির্বাচনী প্রক্রিয়া, একটি নির্বাচন কমিশন, একটি সরকার, একটি জনগণ, একটি পলিটিক্যাল পার্টি। আনফরচুনেটলি এই প্রতিটা জায়গায় যদি যে যার দায়িত্ব থেকে না করে, তাহলে কিন্তু কোনো জায়গাতে আপনি এটা সুষ্ঠু অবস্থা পাবেন না। আপনি দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত পর্যন্ত নিজ নিজ জায়গায় কিন্তু সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ বেশি করেছে, সরকারি দল, কিন্তু এমনও আজকে কাগজের আছে, একদল ব্যালট ছিঁড়ে ব্যালট বাক্সে ঢুকিয়েছে, আরেক দল ওটা নিয়ে ছিনিয়ে নিয়ে চলে গেছে, আবার আরেক দল সন্ত্রাস করেছে। কিন্তু এখানে পলিটিক্যাল পার্টিগুলোর তো দায়িত্ব আছে যে তারা এই যে এই প্রক্রিয়াটিকে যে এইভাবে প্রশ্নবিদ্ধ করছে, আলটিমেটলি পুরো প্রসেসটাই একটা আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। সকলেই কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু দর্শক ফোন নিয়ে আবার ফিরছি আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম বাসখাল থেকে বলছি, আমার নাম আলম খান। জি, আপনাদের 3জন আজকের আলোচক উপস্থাপক সহ 3জনের প্রতিযোগিতা ব্যক্তিত্ব ক্ষেত্রে আপনাদের কাছে আমরা দর্শকদের একটা অনুরোধ এবং প্রশ্ন, আপনারা দয়া করে এইসব জিনিসগুলো আলোচনা না করে বাংলাদেশের সরকারকে অনুরোধ করেন যারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়। আপনারা দেখেন এইভাবে নির্বাচন করে দলীয় সরকার কোনোদিন কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব? অতীতে হয়, এখনো হচ্ছে না, ভবিষ্যতে হবে না। ধন্যবাদ দর্শক। আমার ধারণা সেটাই শ্যামল দত্ত বলছিলেন যে একটি নির্বাচনের জন্য যে 4টি, আমরা যদি বলি যে যারা টিম প্লেয়ার, 4টি কর্নারেরই সহযোগিতা দরকার। ডক্টর আসিফ নজরুল, যদি এই দর্শকের প্রশ্নের উত্তর খুঁজতে চাই। দর্শক আপনি ধরেন, মানে আমার একটা জিনিস অদ্ভুত লাগছে, ধরেন ইলেকশন কমিশন যখন বলছে যে 29টা আসনে আপনার স্থগিত হয়েছে, আমার মনে হয় মঞ্জু আপনি তো ফিল্ড লেভেলে জার্নালিজম করেছেন, ইউ আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট। আমি নিজে 91 ইলেকশনে ম্যাজিস্ট্রেট ছিলাম। বহু কেন্দ্র আছে, ধরেন আপনি একটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, ওইখানে ধরেন আওয়ামী লীগের খুবই প্রতাপ আছে আর কি, তারা ইচ্ছা মতো ব্যালট বাক্স চিন্তা করে এটি করলো, আপনার সাহস আছে ওটা স্থগিত করার? বাংলাদেশের রিয়ালিটি আমাদের বুঝতে হবে না? 29টা কেন্দ্রে সাহস করেছে স্থগিত করার জন্য, এত মাত্রায় হয়েছে বা এতটা এক্সপোজড হয়েছে। কিন্তু আমরা যখন কথা শুনি, ধরেন আপনি নিউজ পেপারের রিলেটেড আছে, আপনি অনেক লোকের কথা শুনেন। আমি একটা ডিপার্টমেন্টে চাকরি করি, সেখানে আমাদের যারা স্টাফ আছে, যারা নিজের এলাকার খবর রাখে যেই বিবরণ শুনি, তাতে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি জায়গা কারচুপি হয়েছে এবং কেন্দ্র দখল হয়েছে, তারপর আপনার জাল ভোট দেওয়া হয়েছে, জাল ভোটটা বেশি হয়েছে। এখন এখানে সব কিছু তো মিডিয়াতে আসে না এবং সবসময় আমরা রিপোর্ট করি না। ধরেন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো ছিনতাই হয় সবকে পত্রিকা আসে। এখন আপনি যদি একটা পরিসংখ্যান নিয়ে বলেন, গত 1 মাসে ঢাকা ইউনিভার্সিটিতে একটাও ছিনতাই হয় নাই, এর চেয়ে বড় মিথ্যা তো হতে পারে না, বিকজ আমি জানি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকি। তো এখানে আপনার 29টার বেশি কেন জানানোর সাহস পায় নাই, এই রিয়ালিটিতে আমরা বসবাস করি। আমার দুঃখটা কোথায় দেখেন,
আমরা যুগের পর যুগ ইলেকশন কমিশনের মেরুদণ্ডহীন ভূমিকা নিয়ে সমালোচনা করেছি এখন সমালোচনার জায়গাটা ধরেন আমরা যদি শুধু বলি 29টা জায়গায় হয়েছে কাজে ইলেকশন ফেয়ার হয়েছে, আমরাও যদি এটা মেনে নেই তাহলে আমরা এরকম ইলেকশন কমিশনই পাবো এবং এরকম ইলেকশনই পাবো। এবং একটা স্টেজে আপনার যেই রকম ইলেকশন বাংলাদেশে আপনার বহু সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ইলেকশনের স্যাংটিটি এনেছিলাম, বহু সংগ্রামের মধ্যে দিয়ে এটা ধীরে ধীরে এরোডেড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা যে ট্রেন্ডটা আসবে যে এটা নিয়ে কোয়েশ্চেন করার মতো ক্যাপাবিলিটি, কোয়েশ্চেন করার মতো কারেজ আর সিভিল সোসাইটি মিডিয়া কারোরই থাকবে না। আমি এইখানটা আপনার কাছে ফিরে আসবো একটু বিস্তারিত সময়। আমি এই প্রসঙ্গে একটু জনাব শ্যামল দত্ত, যেহেতু আপনি প্রতিদিন গণমাধ্যমের সাথে জড়িত, আমার এমনিতেই জানবার নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আপনার ধারণা আছে। একটি নির্বাচনে যখন ভোট গ্রহণ সম্পন্ন হয়, পোলিং এজেন্ট থাকেন, প্রিজাইডিং অফিসারের কথা যেটি বললেন বা রিটার্নিং অফিসার, তারা যখন গণনা করেন সেখানে কি পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া কি কোনো ফলাফল ঘোষণার সুযোগ আছে? সেটা সুযোগ নেই প্রক্রিয়ার মধ্যে। অনেক এবং যদি স্থগিত করা হয়, এখানে আমি একটু আসিফের বক্তব্যে আসি যে একেবারেই যে অ্যাক্ট করে না কখনো তা না। এবং আমরা কিছু কিছু নির্বাচন কমিশনকে দেখেছি খুবই শক্তিশালী ভূমিকা পালন করতে। যেমন ধরুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যখন শামীম ওসমান এবং আইবির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, সেখানে দুপুর 12টার পরেই শামীম ওসমানকে অলমোস্ট গ্রেফতার করার মতো অবস্থায় তাকে আবার বাসায় বিভিন্ন জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছিল। ফলে একেবারেই আমরা কখনো দেখি না যে তা না, যে সরকার দলীয় করেছে গভর্নমেন্ট, এবং সেটা দেখেছি আমরা। ফলে এই কুমিল্লাতে একই ধরনের ঘটনা ঘটেছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এই সরকার দলীয় অনেকে নিবৃত্ত করা গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট কঠোর অবস্থান দেখিয়েছে। কিন্তু এখন এটা আমার মনে হয় যে এটি নির্ভর করে ব্যক্তি থেকে ব্যক্তির উপরে। আজকে খুবই দুর্ভাগ্য, আমি যেটি আসিফের সাথে একমত, যে চিফ ইলেকশন কমিশনার এরকম একটা নির্বাচনের সময় দেশে নাই। উনি যদি সত্যিকার আগের দিন যে নির্বাচনের আগের দিন শুক্রবার নির্বাচনকালীন সময় তো তাদের 24 ঘন্টাই কাজ করার মতো পরিস্থিতি, 4টা পর্যন্ত কেউ ছিলেন না, নির্বাচন কমিশন অফিসে কেউ ছিল না, বন্ধ। এবং যারা কমপ্লেইন নিয়ে গেছে কোনো কমপ্লেইন গ্রহণই করা হয়নি। ভাই আমরা তো আমি নিজে ইলেকশন কমিশন বিট করেছি দীর্ঘদিন, এবং এই সমস্ত নির্বাচনের সময় আমি কালকে খুব অবাক হয়েছিলাম। কালকে নির্বাচন কমিশনে দেখলাম, আমি কয়েকটা চ্যানেলে লাইভ দেখলাম যে 4টা পর্যন্ত ওখানে কোনো লোকজনের কোনো তৎপরতা নেই, কোনো কমপ্লেন নেই, কোনো কিছু ফ্যাক্টস আসছে স্থানীয় পর্যায়ে থেকে, সেগুলো নিয়ে তারা বসে আছেন, মিডিয়াকে এগুলো দিচ্ছেন। কিন্তু একটা ভাইব্রেন্ট নির্বাচন কমিশন সচিবালয় বলতে যেটা তারা প্রতি মুহূর্তে মনিটর করবে, এখান থেকে নির্দেশনা পাঠাবে, কোথায় কি কমপ্লেন আছে সেটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু এর দায়িত্ব শেষ পর্যন্ত সরকারের উপরে গিয়ে বর্তায়, সরকারের উপর বর্তায়। কিন্তু আমি বলবো এখানে সরকারের চাইতে বেশি দায় বর্তাবে নির্বাচন কমিশনের, কারণ নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া আছে। এই নির্বাচনকালীন সময়ে, নির্বাচনকালীন অবস্থায় প্রশাসন পুরোটাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে, আমাদের আইন তাই বলে। কিন্তু আইন যে ব্যবহার করতে পারেননি সেটা তাদের কথাও তারা বলছে, তারা তো উল্টো বলছেন যে আরো নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা হচ্ছে ভয়ঙ্কর দিকটা, হচ্ছে এটা হচ্ছে ভয়ঙ্কর দিক। দ্বিতীয়ত দিকটা হচ্ছে যে আপনি এখানে এই যে বললেন যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো গলত আছে। এখনো পর্যন্ত আমরা এই যে ভোটার এই যে প্রিসাইডিং অফিসারকে আমরা দায়ী করছি না। যে সমস্ত ভোট কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটেছে সেখানে প্রিসাইডিং অফিসার কি রোলটি প্লে করেছে, সে কি ঢাকা কেন্দ্রীয় অফিসে জানিয়েছে যে আমি পারছি না এটা, তখন তার রোলটা কি ছিল? এখানে একটা নির্বাচন কমিশনের উচিত এই জিনিসগুলো তদন্ত করে দেখা যে তাদের যে অফিসিয়ালরা তারা কি রোল প্লে করেছে, সেখানে কোনো অভিযোগ দিয়েছে কিনা, বা তারা কোনো এই জায়গাগুলো যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আমি মানে এটা খুবই হতাশ হওয়ার জায়গা। একটি দর্শক ফোন নিয়ে নেই, আপনার কাছে ফিরছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহিরুল। জি বলুন। আপনারা তিনজনকে ধন্যবাদ দিচ্ছি, তিনজনই মোটামুটি সমালোচনা, যৌক্তিক সমালোচনা করছেন। তো বিষয়টা হলো যে আওয়ামী লীগ বিরোধী মতকে কি রাখতে চায় না? বিএনপির মতো দলের যে মহাসচিবকে 5-5বার গ্রেফতার করলো, তো আওয়ামী লীগ কি চায় যে বিএনপি চলে যাক? যদি চলে যাওয়ার চিন্তা করে তারা কত বছর জন্য বিএনপি চলে যাবে, তারপরে তারা শান্তি পাবে। আপনি তিনজন একটু দয়া করে। ধন্যবাদ দর্শক, এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা হবে। আমি এই প্রসঙ্গে যাবার আগে আপনি নিশ্চয়ই বলবেন, আমার একটু প্রশ্ন আপনার কাছে, যেটি শ্যামল দত্ত বলছিলেন যে আমরা চাই নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ সকলের সহযোগিতা ছাড়া তো সুষ্ঠু নির্বাচন হয় না বলে আমরা সাধারণভাবে জানি। সেই ক্ষেত্রে আমরা যারা অংশগ্রহণকারী রাজনৈতিক দল তাদেরকেও কিন্তু এবার উপজেলা নির্বাচনের সময় নির্বাচন কমিশন আগে যেমন আমরা লক্ষ্য করেছি গিয়ে বলবার যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিশ্চিত করতে চাই, এইরকম কোনো তৎপরতাও কিন্তু আমার চোখে পড়েনি। আপনার পড়েছে কিনা, এবং রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে নীরব কেন?
আচ্ছা, নির্বাচন পরে আসি। কমিশন সক্রিয় করার আমি যখন ব্যাপারে। কোনো কোয়েশ্চেন রেজ করছি, আপনি আমাকে না জিজ্ঞেস করে শ্যামলকে জিজ্ঞেস করছেন, এই জন্য আমি একটু উত্তর দিয়ে নিই। Please. পোলিং অফিসারের সিগনেচার ছাড়া ভোট ইলেকশন রেজাল্ট ঘোষণা করা সম্ভব। আমি আপনাকে বুঝাই বলি। তাহলে আপনি পোলিং অফিসার, আপনি পোলিং এজেন্ট বিএনপির, উনি পোলিং এজেন্ট ধরেন আওয়ামী লীগের, আমি ধরেন এখানে প্রিজাইডিং অফিসার, আপনাকে মেরে বের করে দেওয়া হলো, আপনার সিগনেচার উনি দিয়ে দিবে, কে ভেরিফাই করবে? এটা এটা অহরহ ঘটে বাংলাদেশে, কোনো সেটা ব্যাপারই কি না। আপত্তি করবার আপত্তি ব্যবস্থা নেই? কত জায়গায় করছে আপত্তি। আপনি একটা ইয়েতে পত্রিকাতে পড়লাম 1280 ভোট, সেখানে 1300 কাস্ট হয়েছে। কারণ আপনি যেটা আমরা এত ফেয়ার ইলেকশন বলি, 2009 সনের ইলেকশন, সেখানে আপনি দেখেন না অনেকগুলা কিছু কেন্দ্রে আপনার 105% ভোট পড়েছে। তো ওখানে তো প্রিজাইডিং অফিসার সাইন করে দিয়েছে, পোলিং এজেন্টও সাইন করে দিয়েছে। কেউ কি ভেরিফাই করে যে ওটা কি পোলিং এজেন্টের সাইন নাকি আওয়ামী লীগের লোকেরই সাইন দিয়ে দিয়েছে? এটা ভেরিফাই করার সিস্টেম আছে বাংলাদেশে? পোলিং এজেন্ট প্রাণ ভয় ওখান থেকে পালাবে যদি সরকারি দল সন্ত্রাস করতে চায়। এটা হচ্ছে বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটি। আর পলিটিক্যাল পার্টির কথা যেটা বলেন, আমার মনে হয় বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের ইলেকশন কমিশনের উপর আর কোনো ন্যূনতম আস্থা নাই। কারণ গত জাতীয় নির্বাচনের সময় আপনার ইলেকশন কমিশন যে ভূমিকা পালন করেছে, একটাবার দুই নেত্রীর সাথে বসারও চেষ্টা করেনি, দুই দলের সাথেও নিজে উদ্যোগী হয়ে কোনো ডায়লগ করারই চেষ্টা করেনি। এতই নির্জীব, এতই অথর্ব, আমার মনে হয় তাদের কোনো তারা এই প্রয়োজনই ফিল করে না, মনেই করেন এটা করার কথা, কমপ্লেইন করেছে। এবং এই ইলেকশন কমিশনের আমি আপনাকে অতিশয়োক্তি করছি না, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন এর আগে এত অথর্ব, এত মেরুদণ্ডহীন, কাপুরুষোচিত, নির্লজ্জের মতো ভূমিকা পালন করেও দায়িত্বে থাকতে পেরেছে। এরা করেছে, যারা দায়িত্বে থাকতে পারে নাই, অত্যন্ত নিন্দিতভাবে চলে যেতে হয়েছে। ফলে এই যে একটা ইনস্টিটিউশন ভেঙে গেল, আমাদের ইনস্টিটিউশন ভেঙে গেল, নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেল। মানে আমরা বহু বছর যাবত একটা কথা বলতাম না যে আমরা 5 বছর পর পর ডেমোক্রেসির স্বাদ পাই, 5 বছর পর পর বাঙালির ডেমোক্রেসির স্বাদও মিটিয়ে দেওয়া হবে, এবং মিটিয়ে দেওয়া হচ্ছে। ইউ উইল সি মেনি মোর ইনসিডেন্ট ইন ফিউচার। আমরা যদি খুবই নিরপেক্ষভাবে এই জায়গাগুলো সমালোচনা করতে না পারি, দেখেন শ্যামল কারেক্টলি বলেছে, 5ই জানুয়ারি আগে ইলেকশনগুলো মোটামুটি ফেয়ারলি হয়েছে, এবং এইটা ফেয়ারলি হয়েছেই, আমি আমার লেখার থিমই ছিল এটা, ফেয়ারলি হয়েছেই লোককে দেখানোর জন্য যে দেখো আমাদের অধীনে কিন্তু জাতীয় নির্বাচন ফেয়ার হবে, আসো, এই মেসেজটা দেওয়ার জন্য। এখন জাতীয় নির্বাচন হয়ে গেছে, এখন ফেয়ার করার কোনো দরকার নাই। আপনি দেখবেন আরো আনফেয়ার প্র্যাকটিস ঘটবে এখানে, কারণ আওয়ামী লীগকে দেখাতে হবে যে উই আর দ্য ডমিনেন্ট পার্টি। 5ই জানুয়ারি ইলেকশনের ভ্যালিডিটির সাথে উপজেলা নির্বাচনের রেজাল্টের কিছুটা সম্পর্ক আছে। ওরা তারা বলার চেষ্টা করবে দেখো আমরা উপজেলা ইলেকশনেও টোটালি একটা আসনে বেশি হলেও জিতেছি, অর্থাৎ 5ই জানুয়ারি ইলেকশনে থিওরিটিক্যালি আমরাই জিততাম। এই কথাটা তাদের বলা খুব প্রয়োজন, এবং ওইভাবেই বলা হবে। একটি দর্শক ফোন নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। সাজান কবির পুরানা পল্লী থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে জাতীয় নির্বাচন তো আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কম্পিটিশন করে দলের দুর্দর্শ সন্ত্রাসীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনেও তারা ওই একই পলিসি অনুসরণ করছে। এটা কি মানে তৃণমূল পর্যায়ে সন্ত্রাস মানে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য কি এরা করতেছে স্যার? ওটি জানার জন্য। ধন্যবাদ। আমি বিরতি যাবার আগে সংক্ষেপে এটির ব্যাপারে আপনার আমি দুজনের একটু কমেন্ট শুনবো। ইয়ে করতে বলিনি রেসপন্স, যে আমি দেখতে পাচ্ছি আসলে আমাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে একটি দুর্বল বিরোধী দল। গণতন্ত্রের জন্য সরকারের চাইতে, দুর্বল সরকারের চাইতে বেশি ভয়ঙ্কর কিন্তু অপোজিশন যদি উইক হয়। সংসদে না, সব ক্ষেত্রেই আপনি দেখেন এই যে মানুষের ইস্যুগুলো সামনে আসছে, সেই ইস্যুগুলো নিয়ে আমরা মাঠে কোনো শক্তিশালী রাজনৈতিক বিরোধিতা দেখছি না। এটি আমি মনে করি ডেমোক্রেসির জন্য বড় বিপদ আমাদের সামনে। এটি ধরুন বিদ্যুতের কথাই বলি, এত বড় একটা ইস্যুতে বিএনপি একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গতকাল, কিন্তু কার্যত আমরা সেরকম কোনো মাঠে সেই ইয়েটা দেখতে পেলাম না। এটা কয়েকটি ছোট ছোট বাম দল তারা চেষ্টা করছে কিছু প্রতিবাদ করার, আজকেও তাদের একটি কর্মসূচি ছিল জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও। কিন্তু এই যে সরকার এক ধরনের একনায়ক হয়ে যায় যখন দেখবে যে মাঠে তাদের প্রকৃত ইয়েটা নেই, প্রোটেস্টটা নেই, বিরোধী দলটি নেই, এবং এইখানে এই যে কোনো কারণেই হোক এখন সামগ্রিকভাবে আসলে সরকারের মানে একচ্ছত্র এক ধরনের ইয়ে চলে এসছে, পাওয়ার রিজিম চলে এসছে। পাওয়ার রিজিম চলে আসাতে যেটা অনেক সময় আমরা দেখতে পাই যে তারা সব কাজেই এক ধরনের ডোমিনেশন দেখানোর চেষ্টা করে, যেটি আসলে মনে করি যে আমরা অন্তত ডেমোক্রেসিতে পাওয়ার শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করেছিলাম যে যদি ইভেন জাতীয় নির্বাচনটি যাই হবে হোক, উপজেলা তো যদি বিরোধী রাজনৈতিক দলগুলোর ডোমিনেশনটা থাকতো তাহলে এক ধরনের কিছুটা হলো ব্যালেন্স চলে আসে। আর সবচেয়ে বড় কথা যে আপনাকে তো কিছু না কিছু শেয়ারিং এর মধ্যে থাকতে হবে, ক্ষমতার মানে বিকেন্দ্রীকরণ পার্টি টু পার্টির মধ্যে, রাজনৈতিক দল টু দলের মধ্যে থাকতে হবে।
আমি যদি মনে করি যে সবগুলো আমার সিটি কর্পোরেশন আমার দরকার হবে, উপজেলা আমার দরকার হবে, ইউপি চেয়ারম্যান আমার দরকার হবে, তাহলে হয় কি যে সাফোকেশন হয়ে যায় এক ধরনের। পুরো দেশটার মধ্যে দেখবেন যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, আর অপোজিশনের কোনো স্পেস নেই কোথাও। আমাদের রাজনীতির বড় দুর্বলতার দিক হচ্ছে আমরা সরকার সবকিছু ঘাস করে, এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির কোনো, যেমন বিদেশে সব জায়গায় দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, কংগ্রেস একটা, সিনেটার একটা, হ্যাঁ, সরকার একটা, অধিকার একটা। এবং ইভেন ভারতও যেটা হয়েছে যে স্টেটগুলো সবগুলো হয়তো অন্য যে কোনো পলিটিক্যাল পার্টি ইন এনি ফর্ম তারা ক্ষমতা এনজয় করছে, কেন্দ্রের সরকার যাই থাকুক না, কোয়ালিশন গভর্নমেন্ট আছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে একচ্ছত্র ক্ষমতা ভোগ করার একটা চরম ব্যবস্থা আমরা কায়েম রেখেছি। এইটিকে রেখে আমার মনে হয় না যে আসলে আপনি এই যে যেটা বললো যে একজন দর্শক প্রশ্ন করলেন যে বিরোধী দলকে কি কোনো মাঠে নামতে দিবেন না, বিরোধী দলকে কোনো স্পেসই থাকবে না, তাদেরকে কতদিনের জন্য বিদেশ চলে যেতে হবে সেটা বলে দিলে হয়। বিষয়টা এরকম যদি চলে যায় তখন এটি খুব ভেরি আনফরচুনেট, আমাদের জন্য খুব দুঃখজনক হবে। কারণ আমরা চাই যে এবং এক্ষেত্রে এটা সরকারের জন্য ভালো না একদিক থেকে আমি মনে করি, এবং দেশের জন্য তো ভালো নাই, কারণ সরকার তখন একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে করতে একটা পর্যায়ে গিয়ে সেটা আগে হতে চলে যায়, যেটা আসলে আলটিমেটলি দেশের জন্য ক্ষতি। এই প্রসঙ্গে আমি জানবার যে শক্তিশালী বিরোধী দল সংসদে হোক বাইরে হোক থাকা দরকার, এই ক্ষেত্রে কি বিরোধী দল নেই, সরকার চায় না বলে, অথবা বাংলাদেশের প্র্যাকটিসে অন্তত বিরোধী দলের যেহেতু ক্ষমতার ভাগ ভোগ করার কোনো ব্যবস্থা নাই বলে বিরোধী দলীয় নেতৃবৃন্দ নিষ্ক্রিয় হয়ে পড়ে? আমি আপনাকে কয়েকটা কথা বলি। ধরেন আমরা তিনজনই তো একসময় সাংবাদিক ছিলাম, লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক। বিএনপি হচ্ছে বেসিক্যালি সমর্থকদের দল, আওয়ামী লীগ হচ্ছে কর্মীদের দল। আওয়ামী লীগ এবং জামাতের কর্মীরা যেভাবে জানবাজি দিয়ে নামে, অন্য দল এভাবে নামে না, এটা আমরা জানি, এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। এখন হয় কি, ধরেন বিএনপির যারা মাঠে নামে ওরা একটু সফট অ্যাপ্রোচ থাকে। আপনি দেখবেন যখন খালেদা যে একটা জনসভা ডাকে, সরকার বাধা না দিলে প্রচুর লোক হয়, বাধা দিলে আর লোক নাই। আওয়ামী লীগ হলে এটা হয় না, বাধা দিলেও লোক আসবে। মতিয়া চৌধুরীর দরকার হলে রাস্তায় গড়াগড়ি খেয়ে হলে থাকবে, রক্ত ঝরাবে, আছে এরকম, মায়া নেমে যায়, যা হওয়ার হবে, বহু লোক আছে এরকম, হাজি সেলিম নেমে যাবে, যা হওয়ার হবে। এখন হয় কি, যখন রাজনীতিটা আপনার চরম পন্থার দিকে চলে যায়, যখন স্টেট যখন খুব নির্যাতন শুরু করে, তখন এই সফট টোনের বিরোধী দল থাকতে পারে না। এটা তো শুধু বাংলাদেশ না, আপনি আমরা আলাপ করছিলাম, শ্যামল মিয়ানমার থেকে আসছে, মিয়ানমার একই সিচুয়েশন ছিল, শ্রীলঙ্কা এখন একই সিচুয়েশন আছে। আমি একটা এক্সাম্পল দিই, এটা খুবই উৎকট এক্সাম্পল, বাট লুক এট জিম্বাবুয়ে। এত আনপপুলার একটা লোক, কি কর্তৃত্ব নিয়ে দেশ শাসন করছে, রবার্ট মুগাবে, কি তার অ্যাসেট, সে ওখানে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেই আন্দোলন একটা বিরাট লোক ছিল, ওই ইমেজকে পুঁজি করে কি করেছে। দেশে বিরোধী দল কেন, মানে নাম উচ্চারণ করার সাহস আছে কারো, মুগাবের সমালোচনা করার সাহস আছে কারো? এরকম সারা পৃথিবী যদি আপনি দেখেন কি হয় জিনিসটা, আপনি বিরোধী দল, আপনি ব্যাকরণগতভাবে বিরোধিতা করছেন, সরকার ব্যাকরণগতভাবে আপনাকে ঠেকানোর চেষ্টা করছে। যখন সরকার ব্যাকরণহীনভাবে ফ্যাসিজম দিয়ে বা শক্তি প্রয়োগ করে আপনাকে দমানোর চেষ্টা করবে, ওটা যদি আপনি সমান মাত্রায় কৌশলের সাথে রেজিস্ট করতে না পারেন, আপনি ভ্যানিশ হয়ে যাবেন, রাজনীতি আস্তে আস্তে উগ্রবাদীদের কাছে চলে যাবে। সেটাও তো করার দৃষ্টান্ত আমরা দেখেছি, তাতেও তো খুব একটা লাভ হয়েছে না, সেটা লাভ হয় না। আমি বলি কি, ওইটা আপনার যেই দৃঢ়তার সাথে আপনার বিএনপি বা জামাত, আপনি যদি সহিংসতার পর্বটা বলেন, ওইটা করতে পেরেছে সারা দেশে, ওটা তো ঢাকা শহরে পড়তে পারে নাই। আপনার মনে আছে মঞ্জু, যখন এরশাদের পতন হয়েছিল, আমি কিন্তু সহিংসতা সাপোর্ট না সাপোর্টের প্রশ্নে যাচ্ছি না, আমি বললাম আন্দোলনের ওই উত্তাপটা ধরে রাখতে পারে নাই। আপনার মনে আছে ঢাকা শহরে যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আন্দোলনটা আসলে কোথায় হয়েছিল? পুরা বাংলাদেশ, বিএনপির মহানগর কমিটির মধ্যে এক ধরনের হতাশা চলছে, আপনার নেতৃত্বের ইয়ে আছে। এখন আপনার যারা নেতৃবৃন্দ আছেন, তারা ওই স্কেলে, যেমন শেখ হাসিনা একটা ভালো কাজ করেছে, আমরা বুঝি নাই, আমরা অনেকে বলেছি উনি এরকম ইয়াং লোককে নিয়ে আসছে, ইনএক্সপিরিয়েন্স ইত্যাদি, কিন্তু ইনএক্সপিরিয়েন্স যারা লিডার আছে তাদের কিন্তু প্রচন্ড প্রমাণ করার তাড়না থাকে যে আমি ইনএক্সপিরিয়েন্স। মাহবুল হানিফ কেউ চিনে না, তার মধ্যে ওই ইয়েটা আছে, আমাকে দেখাতে হবে যে আমি কেপেবল, আমাকে যে এত বড় পজিশন দিল আমাকে দেখাতে হবে এটা। নানক, মির্জা আজম, ওনারা তো অনেক সিনিয়র না। আপনি যদি বিএনপির লোকগুলাকে দেখেন, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, ওনারা সত্যিকার অর্থে প্রৌঢ়রও বেশি, বৃদ্ধ পর্যায়ে চলে গেছেন, প্রত্যেকে নানান অসুখ নিয়ে আছেন, আবার প্রত্যেকের আবার নানান সম্পত্তি রক্ষার চিন্তা জন্মেছে। যে দুজন নাম বললাম, এটা ছাড়া আরো অনেকে আছেন। এক্স্যাক্টলি, আপনি ওই স্কেলে, আমার যেটা ভয় হয় কি, রাজনীতি থেকে যদি আপনার এই বিএনপির মতো সফট বিরোধী দল উধাও হয়ে যায়, আলটিমেটলি আপনি দেখবেন, আমি বলে রাখলাম আপনাকে, আলটিমেটলি দেখবেন আওয়ামী লীগের বিপক্ষে চরমপন্থীরা দাঁড়াবে। সোজা পথে রাজনীতি করা হয় না। সেক্ষেত্রে কি আওয়ামী লীগের দায়িত্ব তাদেরকে শক্তিশালী করা, না তাদের বিরোধী দলকে? আওয়ামী লীগের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব, তাদের আওয়ামী লীগের দায়িত্ব, শ্যামল যেটা বলবো, আওয়ামী লীগের দায়িত্ব বিরোধী দলকে নিয়মতান্ত্রিক আন্দোলনের ডেমোক্রেটিক স্পেস দেওয়া। নিয়মতান্ত্রিক আন্দোলনের ডেমোক্রেটিক স্পেস না দিলে
খুবই খারাপভাবে পতন ঘটে, সারা পৃথিবীতে একটা নজির আছে। এরকম নজিরে আমরা গত কয়েকদিনে আমরা অন্তত গ্রেফতারের ঘটনা থেকে এরকমই প্রমাণ হয় আমরা শুনবো। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছে শিগগিরই, বিরতির পরে বাকি আলোচনা হবে। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। Sun is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। Fun is running, aha, aha. Go, go, sipping, oh, oh. সময় অসময় ফ্রুটোময়। বাংলালিংক গ্রাহকরা সব সময় বেশি পায়। স্বাধীনতার মাসে দারুণ অফার উপভোগ করতে আরজি লিখে 2500 নম্বরে ফ্রি এসএমএস করো। আর 26 MB ফেসবুক, 26 MB হোয়াটসঅ্যাপ, অন্যান্য সাইট ব্যবহারের জন্য 26 MB ডেটা বোনাস, 26টি এসএমএস ও 26টি এমএমএস উপভোগ করো একদম ফ্রি। এবার নতুন কিছু করো, বাংলালিংক। মন খারাপ করো না খো, ফোনে বহুত কান্নাকাটি করছি। নতুন বউ তো, আয় আয় ঝালমুড়ি খাই। অহন আবার পেঁয়াজ কাটো, মরিচ কাটো। প্রাণ ঝালমুড়ি থাকতে আবার ঝামেলা কি? বাহ, সব মশলাই তো মাহিন না। চালুটে এখনো মন ভাই? আরে না, ওর মন তো ছাড়কা। প্রাণ ঝালমুড়ি, চটপটের সাথে ছটপট মজা। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। দুধ টক শুতে টক নাই, না জমছে না। এই নে, জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোর মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগে কি হইছে? দেশেরই অবস্থা তো। আরে ইতিহাসের মতো শুধু মনে করে প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। চুমকে একশে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. পাওয়ার চুমকে অ্যাকশন। Sun is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। Fun is running, aha, aha. Go, go, sipping, oh, oh. সময় অসময় ফ্রুটোময়। চুমকে একশে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. পাওয়ার চুমকে অ্যাকশন। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। দুধ টক শুতে টক নাই, না জমছে না। এই নে, জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোর মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগে কি হইছে? দেশেরই অবস্থা তো। আরে ইতিহাসের মতো শুধু মনে করে প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। চুমকে একশে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. পাওয়ার চুমকে অ্যাকশন। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আমি শুনছিলাম সাংবাদিক শ্যামল দত্ত এবং অধ্যাপক আসিফ নজরুলের সংবাদ বিশ্লেষণ। আসিফ ভাই, বিরতির আগে আপনি বলছিলেন যে বিরোধী দলের প্রতি যে ধরনের আচরণ সরকার করছেন তাতে বিরোধী দল হয়তো এক ধরনের দর্শকের প্রশ্ন অনুযায়ী নিশ্চিহ্ন হবার পথে কিনা। আমরা গতকালই লক্ষ্য করলাম যে বিরোধী দলের 3 জন নেতা আদালতে এক ধরনের হাজিরা দিতে গিয়েছিলেন এবং সেখান থেকে তাদের জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। যেই সময়টা আমরা কথা বলছি, বিশ্বকাপ চলছে, এক ধরনের আন্দোলনের বড় দুটি দলের মধ্যে অন্তত রাজনৈতিক সহাবস্থানের পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম। আপনার কি মনে হয় এই ধরনের গ্রেফতারের ঘটনা নতুন করে রাজনীতিকে উত্তপ্ত করবে? উত্তপ্ত করবে কিনা জানি না, আমি এটা তীব্র সমালোচনা করছি। এটা আপনার একটা ন্যাক্কারজনক গ্রেফতারের ঘটনা ঘটেছে এবং এই গ্রেফতারের মধ্যে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে সরকার
জুডিশিয়ারিকে কতটা আন্ডারমাইন করে ফেলতে পেরেছে সেটা। সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসাবে বিরোধী দলকে কতটা আন্ডারমাইন করতে পেরেছে। এই ধরনের হাস্যকর একটা অবিশ্বাস্য এবং গাঁজাখুরি একটা ঘটনাতে আপনি একের পর এক বড় বড় নেতাদেরকে গ্রেফতার করে আপনি জেলে পাঠিয়ে দিলে এটাতে সরকারের ক্রেডিবিলিটি বাড়ে না, সরকারের যারা প্রতিষ্ঠান আছে কারো ক্রেডিবিলিটি বাড়ে না। আপনি একদিকে যখন সরকারি পক্ষের লোকজনের আপনার বড় বড় আপনার মামলা, বড় বড় খুনের অভিযোগ, আপনি জাস্ট ত্বকির ব্যাপারটা দেখেন, আওয়ামী লীগেরই একজন নেতার এত ভালো একটা মানুষের শিশু সন্তানকে গ্রেফতার হত্যা করা হয়েছে। এই ধরনের মামলাতেও আপনার যাদের নাম আমরা শুনি প্রকাশ্যে বলা হয় করেছে, যারা ভিকটিমের বাবা যখন প্রকাশ্যে বলে করছে তাদের পর্যন্ত গভর্নমেন্ট গ্রেফতারের ধারে কাছে যায় না। বহু জায়গায় বহু ঘটনা ঘটে যে পত্রিকা আছে যে ছাত্রলীগ এটা করেছে নাম টাম দিয়ে আসে, কিছু কিছু দু একটা জায়গায় গ্রেফতার হয়, জামিন পেয়ে বের হয়ে আসে, থাকে না কিছু। আর আপনি মহাসচিব পর্যায়ে যেটা আমরা সবসময় বলি যে এই কালচার তো ছিল না বাংলাদেশে, বিনা উস্কানিতে বিনা প্রয়োজনে। এবং আমার কাছে মনে হয় জানেন সরকারের মধ্যে খুবই দুষ্ট বুদ্ধির কিছু লোক আছে, তারা হয়তো চিন্তা করেছে এখন ওয়ার্ল্ড কাপের সময়, এখন যদি আমরা বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করি, ওরা যদি হরতাল দেয় তাহলে জনগণ বিরোধী দলের উপর খুবই খেপে যাবে, কাজে তারা হরতালও দিতে পারবে না। এই চান্সে গ্রেফতার করি, লাভটা কি এটা আমি বুঝলাম না। লাভটা কি? এটা খুব দুঃখজনক। আমি মনে করি যে এই অন্তত এই সময়টাতে সরকারের উচিত যে এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় যে অনেকগুলো দেশ এখন বাংলাদেশে আসছে, অতিথি হিসেবে আসছে, তারা খেলতে আসছে। আপনি যেমনটি বলছেন বিএনপি আন্দোলনও তেমন কিছু করেননি, বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়ার পর কিছু নাই, এমনকি এই মুহূর্তে এরকম কোনো মাঠে কোনো রাজনৈতিক কর্মসূচিও নেই। ফলে একটা প্রধান রাজনৈতিক দলের একেবারে মহাসচিব পর্যায়ে তাকে জেলে নিতে হবে, এটি আমি মনে করি যে এটা সরকার এই বিষয়টা এইভাবে না হলেও পারত আর কি। এটা দরকার ছিল না। এই মুহূর্তে আরেকটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে এবং যদি কোনো একটা অঘটন ঘটে যায়, ধরেন একটা বিক্ষোভ মিছিল হবে বা এটা আবার যদি আমরা সেই আগের বোমার সংস্কৃতিতে চলে যাই, যেটা দেশের জন্য একটা খুবই ব্যাড মেসেজ যাবে বিদেশের কাছে। বিশেষ করে এই মুহূর্তে সারা বিশ্বে সাংবাদিকরা আছে এখানে, বিদেশি প্লেয়াররা আছে এখানে, বিদেশি কর্মকর্তারা আছেন এখানে। ফলে দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব কিন্তু সবার। এখানে সরকারকেও যেমন সহনশীল হতে হবে, বিরোধী দলকেও সেটি দায়িত্বপূর্ণ হতে হবে। আমি এই মুহূর্তে দেখছি না যে তেমন কোনো কিছু আছে, কিন্তু এইটি কিন্তু উস্কি দেবে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে, যেটি অনাকাঙ্ক্ষিত। এবং এটা কখনোই বিরোধী দলকে নতুন করে ইস্যু তৈরি করে আনফরচুনেটলি সেটি হবেই। এবং স্বাভাবিক, হয়তো বিএনপি অলরেডি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, ফলে সেখান থেকে আবার আরেকটি পরিস্থিতির দিকে যাবে কিনা সেটা এখন আমরা দেখার অপেক্ষা আছে। কিন্তু এই যে ঠেলে দেওয়া সেদিকে, সেটি কখনোই এটা আপনি যেটা আপনি বলছিলেন যে হয়তো 2 দিন পরে 3 দিন পরে জামিন পেয়ে যাবে তারা উচ্চ আদালতে, কিন্তু এই যে হ্যারাসমেন্টের প্রসেসটা, এটিও তো একটি ক্ষত। এই ক্ষতগুলো যত কম হয় তত পলিটিক্যাল বাড়ে, সহমর্মিতার জায়গাটি বাড়ে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা এখানে পলিটিক্যাল সহমর্মিতার বদলে একে অপরের যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, এটা ডেমোক্রেসির জন্য খুব একটা শুভ লক্ষণ নয়। আরেকটি দর্শক ফোন নিয়ে নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শ্যামল চক্রবর্তী বলছিলাম ঢাকা থেকে। জি, আমার প্রশ্ন, দুটো প্রশ্ন সংক্ষেপই করব। প্রথম প্রশ্নটা হলো, নির্বাচন যেভাবে, উপজেলা নির্বাচন যেভাবে হচ্ছে, তা আমরা মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে দেখছি। এরপরে নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একজন নির্বাচন কমিশনার বললেন যে নির্বাচনের সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এখন এখানে আমার প্রশ্ন হলো যে এই নির্বাচন কমিশন এই কথা বলে পরোক্ষভাবে কি সন্ত্রাসী কার্যক্রমকে বা এই যে নির্বাচনের সহিংসতাকে উস্কিয়ে দিল না? 1। 2 নম্বর হলো, আমরা বাংলাদেশে ইতিপূর্বে বহু নির্বাচন, আজিজ মার্কা নির্বাচন কমিশন, সাদেক মার্কা নির্বাচন, তো সেরকম বহু নির্বাচন কমিশনের নাম শুনেছি, কিন্তু এইরকম অযোগ্য, অথর্ব, মিথ্যাবাদী কোন ব্যক্তিরা কি একটি সাংবাদিক পদে থাকতে পারে? এটা কি আপনারা? ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আমাদের সাথে এখানে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে জবাব দিয়েছি দুজনে। আমরা একদম সরাসরি ক্রিকেট আমাদের প্রিয় বিষয় এবং আমার ধারণা এই দর্শক সহ সারা বাংলাদেশের মানুষের প্রিয় বিষয়, গর্বের বিষয় যে আমরা বিশ্বকাপ হোস্ট করছি এবং যেই রাজনৈতিক পরিস্থিতির কথা আপনারা বলছেন। আমি দুটি বিষয় জানতে চাই একই সাথে, আমরা সময় শেষ পর্যায়ে। একটি হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে ভালো ফল করেনি, তারপরে এই প্রথম খেলাতে বিশ্বকাপে বাংলাদেশের যে বিজয় আমাদেরকে আনন্দিত করেছে। এর পাশাপাশি হোস্ট কান্ট্রি হিসেবে আমরা একেবারে পরামর্শ আকারে যদি শুনি যে এখান থেকে এই যে আয়োজন, এর থেকে আমরা এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য কি করতে পারি? আমার মনে হয় আমাদের অনেক বড় সুযোগ ছিল টি-20 যে উদ্বোধনী ইয়েটা ছিল, সেখানে বাঙালি কালচারকে অনেক স্ট্রংলি রিপ্রেজেন্ট করার।
সেটা আমরা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছি। আমি জানি না এটার পেছনে কারা ছিল এবং ওই সুযোগটা আমরা হারিয়েছি। আপনি হঠাৎ করে টিভি ছাড়লে তখন মনে হচ্ছিল না এটা বাংলা, মনে হচ্ছে জি টিভি বা কি আপনার স্টার কি থাকে না ওদের চ্যানেল, আমিও জানি না, ওরকম কোনো একটা প্রোগ্রাম হচ্ছে আর কি। তো ওইটা আমার কাছে নিদারুণ কষ্ট দিয়েছে। ধরেন আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী আছে তাদের যে কালচার, আমাদের যে হাসন রাজা বা লালন গীতি সবকিছু মিলে আমাদের যে নাচ, আমাদের যে কবিতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এক্স্যাক্টলি অনেক ভালোভাবে করা যেত। এবং আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি কোনোদিন কোনো বিশ্বকাপে কোনো ওয়ার্ল্ড ইভেন্টে কোনো দেশকে এত বেশি অন্য দেশের ল্যাঙ্গুয়েজে গান শোনাতে দেখি নাই। আমি জানি না আপনারা দেখেছেন নাকি। শ্যামলরা অনেকে স্পোর্টস কভার করছে, দেখতে পারে। আপনার মনে আছে ওয়ার্ল্ড কাপ যখন আমরা সাউথ আফ্রিকার দেখলাম, এটা দেখে মনে হচ্ছে এটা ইন্ডিয়ান একটা প্রোগ্রাম বেসিক্যালি। এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে, ওই সুযোগটা আমরা হারিয়েছি। সেকেন্ড সুযোগ সেটা হচ্ছে আমরা সুষ্ঠু আয়োজনের মধ্যে দিয়ে এবং পারফরমেন্সের মধ্যে দিয়ে করতে পারি। পারফরমেন্সের দিক দিয়ে আমি খুবই আশাবাদী এবং আমার কাছে একটা জিনিস মনে হয়, এশিয়া কাপ আপনার মনে আছে আমরা যখন ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম তখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা টিমের উপর, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছিল সবচেয়ে বড় দায়ী ওই বাজে পারফরমেন্সের জন্য। তারা আপনার মনে আছে আমি 4 জন পারফর্মারের নাম বলেছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ 4 জন পারফর্মারকে তারা কোনো না কোনোভাবে ডিস্টার্ব করেছিল, ডিস্টেবল করেছিল, মানে মানসিকভাবে ডিস্টেবিলাইজ করেছিল। সাকিবকে করেছিল, মুশফিককে করেছিল, তামিমকে করেছিল, মাহমুদুল্লাহকে করেছিল। দেখেন আজকে 4 জনের পারফরমেন্স দেখেন কত ভালো করেছে। তো আমার মনে হয় কি বাংলাদেশটার সাথে ক্রিকেটের মিল আছে। বাংলাদেশের জনগণকে যদি স্বতঃস্ফূর্তভাবে এগোতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণ দেশের জন্য অনেক কিছু করতে পারে। পলিটিক্যাল লিডারশিপ ওখানে প্রবলেমগুলো করে। ক্রিকেটের ক্ষেত্রেও 9 মাসে যুদ্ধে জয় করতে পারে। হ্যাঁ, ক্রিকেটারদের ক্ষেত্রেও ক্রিকেটারদেরকে যদি তাদের টিম স্পিরিট রেখে তাদের মতো করে খেলতে দেওয়া হয় তাহলে এটা কি করতে পারে, এটা প্রমাণ হচ্ছে টি-20 কাপে আফগানিস্তানকে 9 উইকেটে হারানো। আর ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যখন মাতবরি করতে যান কোনো রকম যোগ্যতা ছাড়া, কমিটমেন্ট ছাড়া, তখন কি পরিণতি হয় সেটা হচ্ছে আফগানিস্তানের কাছে জাস্ট 1 মাস আগে আমাদের পরাজয়ের মধ্যে যে ঘটনা। আমার একটাই অ্যাপিল থাকবে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের, আপনারা যত পারেন বিদেশে ঘোরাঘুরি করেন, যা কিছু অর্জন করার আছে বৈধ অবৈধ সবকিছু করেন, আপনারা ক্রিকেট টিম নিয়ে মানে ছেলে মানুষই খেলা খেলতে যায় না, আমাদের ক্রিকেটারদেরকে খেলতে দেন। হ্যাঁ, আমাদের ক্রিকেটারদেরকে খেলতে দেন। সহযোগিতা তো তারা ডিজার্ভ করে, সহযোগিতা তো আর তাদের না। আমরা একেবারে শেষ পর্যায়ে শ্যামল দত্ত, এই যে উদ্বোধনী অনুষ্ঠানটি হলো, এটি কিন্তু আমি যতটুকু জানি এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুষ্ঠান, আইসিসির অনুষ্ঠান না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুষ্ঠান, তো বাংলাদেশের সংস্কৃতির রিফ্লেকশন থাকতে হবে। দুঃখজনকভাবে সেটি আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে সে মিসিংটা দেখেছি। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, এমনকি বাংলাদেশি সাংস্কৃতিক যে টিমগুলো সেখানে গেছে, ব্যান্ড দলগুলো গেছে, তাদেরকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হয়েছে তাদের সাথে। ইতিমধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে বাদানুবাদ হতে মিডিয়াতে দেখা যাচ্ছে। কিন্তু একটি জিনিস কি যে আমরা আমাদের দেশের মধ্যে এত বড় একটি অনুষ্ঠান হবে, সেখানে দেশের সংস্কৃতির আমাদের 35-36টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, তাদের যা ভেরি রিচ কালচারাল হেরিটেজ। হ্যাঁ, আমার দেশটা কোথায়, এখানে বাংলাদেশটা কোথায়? এই জায়গাতে আমি মনে করি যে আমাদের আরো একটু সচেতন হওয়া দরকার। হ্যাঁ, আমরা এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রোগ্রাম করবো। আমি কালকে কোন একটা চ্যানেলে যারা আয়োজক গ্রেট বক্তব্য শুনছিলাম যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রোগ্রাম করেছি, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো আমার দেশকে বাদ দিয়ে না, আমার দেশের সংস্কৃতি, এই যে সমস্ত দেশের কথা আমরা বলছি পশ্চিমা দেশ, আমার এই ভূখণ্ডে 5000 বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল। রিচ কালচার তো আমার এখানে বহুত আছে, আমরা সেগুলোকে তুলে আনতে পারাটা অনেকটা দরকার ছিল, কিন্তু আমি জানি না কেন যে এগুলো হয়েছে। তবে এটা ঠিক যে খেলার জায়গাটি যেটা বললাম, আমি সবাই জানি আজকে খুব খুশির দিন, বাংলাদেশ খুবই একটা অসাধারণ দাপুটে খেলা দেখিয়েছে মাঠে, এবং সেটি বাংলাদেশে ফিরে আসাটা দরকার ছিল। কারণ এশিয়া কাপে আসলে আমাদের অনেকগুলো বিপর্যয় ঘটে গেছে, সেখান থেকে কামব্যাক করাটা খুবই জরুরি ছিল, সেটা আজকে দেখেছি আমরা। খুবই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ। ধন্যবাদ আপনার দুজনকে। প্রিয় দর্শক, বাংলাদেশ দলকে অভিনন্দন, এবং আমরা প্রত্যাশা করব এই খেলার শেষ পর্যন্ত তারা আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। আর যেমনটি ডক্টর আসিফ নজরুল বললেন যে খেলার সহযোগী শক্তি যারা, তারা যেন খেলোয়াড়দের উপর মানসিক চাপ প্রস্তুত না করেন, এটাই আমাদের প্রত্যাশা। একই সাথে শ্যামল দত্ত আলোচনার শুরুর দিকে যেটি বলছিলেন যে বাংলাদেশে বর্তমানে এরকম একটি খেলার আয়োজনের সময় সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণ সকলের কাছ থেকে আমরা প্রত্যাশা করব সুন্দর একটি স্বাগতিক দেশের মর্যাদা রক্ষা করবার। এই প্রত্যাশায় শেষ করছি। খোদা হাফেজ।